আমি থিয়েটার আর্টিস্ট অব জামশেদপুরের পক্ষ থেকে উপস্থিত নাট্যপ্রেমী দর্শকবৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অশেষ ধন্যবাদ জানাই বিভূতি স্মৃতি সংসদের কর্মকর্তাদের, যারা আজ আমাদের আমন্ত্রণ জানিয়ে এই নাটকটি এখানে মঞ্চস্থ করার সুযোগ করে দিয়েছে। আমাদের আজকের নাটক ইচ্ছাপত্র, রচনা অনিল দে, পরিচালনা তুষার দাশগুপ্ত, প্রযোজনা থিয়েটার আর্টিস্ট অব জামশেদপুর ওরফে তাজ। দর্শকদের অবগতির জন্য জানাই, দুটি দৃশ্যের পরে একটি 10 মিনিটের বিরতি এবং একটি বিশেষ অনুরোধ, নাটক চলাকালীন আপনারা আপনাদের মুঠোফোনটিকে হয় সাইলেন্ট মোডে এবং নয় সুইচ অফ করে রাখবেন। শুরু হচ্ছে আমাদের নাটক ইচ্ছাপত্র। যদি এইসব গানকে এইভাবে গাইলে কি হবে না? এইসব গান তোকে মনের ভেতর থেকে গাই, মনের ভেতর থেকে গাই। হ্যাঁ, এবার নাম সাথীর পথে আবার চুপ কর চুপ কর বললাম না, এইভাবে হয় না। তা তুমি কে শোনা আপনি শোনো শোনো। হ্যাঁ অনেকদিন গাইনি তো। হ্যাঁ হ্যাঁ, এবার নাম সাথীর পথে হবে জানা পার্টির ওই গভর্নমেন্ট না বল কি বললেন আমাদের পার্টির নাম হবে না তবে হাসানের দেওয়া বড় এই যে পেপারটা আপনি করছিলেন আনন্দবাজার পত্রিকা, ওইটাই হচ্ছে গল্পের নাম। আমার কেন ওই জন্যই তো বিখ্যাত। জানেন জানেন ওই পেপারে কারা আছে? ওই সুনীল সেনু রমাপদ এসব কারা এরা সব গল্পকার একদম সাংবাদিক। তোর
চাকরির যে এত ওকালতি করছিস তার জন্য তোর পার্টি তোকে কিছু দেবে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করে এখনো পর্যন্ত লেলা লেলা করে ঘুরে বেড়ায়, পার্টি একটা চাকরি বাকরি তোকে দেবে? শুনুন, আমি চাকরি করার জন্য পার্টি করি না, আমি পার্টি করি আদর্শের জন্য। সেই জন্য আদর্শ কত দেখলাম যেই একটা চাকরি পাবে, বিয়ে করে তারপরে একবারে সব হয়ে গেল। শুনুন, সবার ক্ষেত্রে না একই থিওরি চলে, তবে সবার কাছে মূল্যবোধ সব আলাদা। মূল্যবোধ, মূল্যবোধ, হ্যাঁ। তোর পার্টির ওই দাদাদের লেকচারটা এখানে কথা বাবা মার একটা ছেলে যেই চাকরি পেল অমনি বিয়ে করে বউ বাচ্চা নিয়ে মা বাবাকে ছেড়ে একবারে পগার পা। শুনুন, আপনি কি সকাল সকাল পার্টিকে গালাগালি দেবেন বলে আমাকে দেখে পাঠিয়েছেন? আসলে তোর সঙ্গে না একটা আলোচনা করা গেছে। আমার একটা ইন্টারভিউ আছে, আমি তো প্রিপেয়ার করতে হবে। আরে কত ইন্টারভিউ দিবি? হ্যাঁ, কত ইন্টারভিউ দিবি? কবে থেকে ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েছেন? তাতে তোকে আমি একটা পরামর্শ দিচ্ছি। না বলুন, মন দিয়ে পার্টির কাজটা কর, ওই টাইমার হয়ে যায়। হ্যাঁ, কাজটা ওই টাইমার হলে না পার্টি বেশ ভালো টাকা পয়সা দেয়, আর যা দেয় ওর অন্তত চলে। শুনুন কি আপনি আজকে যাবেন না? আর বিগত 10-12 দিন ধরে তো দেখছি ঘরে বসে ঘুমাচ্ছেন আর আমাকে ডেকে ডেকে পার্টি নিয়ে জ্ঞান দিচ্ছে। তা চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছে? আরে দূর বাবা, চাকরি চালে খাবো কি? আপনারা খাওয়ার বাবা, এখন দিন খুলে কেউ নেই, বিয়ে তা করলেন না, সংসার করলেন না, আমার চাকরি কিছু কর। ও বাবা, একা মানুষের যে কত জ্বালা, তুই আর কি বুঝবি রে? এই ধর তোর বাবা যদি এই জায়গাটা আমাকে সাবজেক্ট না করতো তাহলে আমি কোথায় যেতাম? হ্যাঁ, একটা মানুষের বড় ছোট অনেক বেশি, বুঝলি তো? তাছাড়া পুরো বয়সে আমাকে কে দেখবে? তোর তো বাবা মা আছে তোকে দেখাবে, আমাকে কে দেখবে? তা বিয়েটা করলেন না কেন? ভালো একটা চাকরি করে। হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না আপনাদের মতো ভালো চাকরিওয়ালা ছিল কেন বিয়ে থাকা? ও তুই বুঝি চাকরি পেলে বিয়ে করে দিবি? আপনি আপনার আমাকে চাকরি দেবেন, দেখবেন কাজকালি বমি আসি খারাপ অবস্থা রে। হ্যাঁ, তোর যে অবস্থা তুই তো দেখছি চাকরি বাকরি পাওয়ার পরে বিয়ে থা করে বাবা মা সবাইকে ভুলে যাবে। আমার বাবা মাকে দেখেছেন? একেবারে আইডিয়াল যুক্তি। বাবার মাকে ছাড়া চলে না, আমার মায়েরও বাবাকে ছাড়া চলে না। আরে জ্যামিতিক ভাষা কি বলে বলুন না? সম্পূরক। হ্যাঁ, ওই সম্পূরক। আচ্ছা, তা বলে কি আমার মা বাবা আমার দাদু ঠাকুমাকে দেখছে না? আচ্ছা রে বাবা, আমাকে একটা কথা বলুন তো, আপনি বিয়ে করেননি কেন? নিশ্চয়ই কেউ ধার দিয়েছে। আরে না রে, যে কারণে আসলে বিয়েটা করিনি বলেই না আমার এই জীবনটা একেবারে ছন্দন খারাপ হয়ে গেছে। আর যে পার্টি ছিল আমার স্যার, সেটাও একবার উঠে গেল। মানে আপনার রাজনীতিটাও হলো না, আর বিয়ে খাও হলো। আরে আমার পার্টিকে গালাগালি দিতে তো ভুলেন। আরে পার্টিকে কেন গালাগালি দেবো? পার্টিকে কেন গালাগালি? আসলে যে কারণে আমি পালিয়েছিলাম, পার্টি ছেড়ে পালিয়েছিলাম, সেটা শুনলে তোর আমার মন থেকে ভক্তিটাই উঠে যাবে। আপনি পার্টি ছেড়ে পালিয়ে গেছিলেন কেন? হঠাৎ একদিন পার্টির থেকে একটা আদেশ, একটি মেয়েকে বিয়ে করতে। কি বলছেন রে বাবা? আপনাদের পার্টি অফিস থেকে প্রজাপতি অফিস ছিল? আপনাদের তাহলে আসলে কি জানিস, সেই সময় পার্টিতে ছেলে মেয়েদের মেলামেশার ব্যাপারে সবার সুযোগ করে দেওয়া। তাই নাকি? হ্যাঁ, দারুণ। না, আসলে পার্টিটা যাতে পরিবারের মধ্যে ভালো করে ছড়িয়ে পড়ে, সেই পরিবারের মধ্যে কিন্তু এটা তো দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার, কিন্তু একটা ঝামেলার দিক হচ্ছে। ঝামেলা ছিল? হ্যাঁ, কিসে? হঠাৎ একটি মেয়ে কনসিভ করে গেল। আর যে গার্লফ্রেন্ড কমরেডকে এটি ঘটিয়েছিল সে পালিয়ে গেল। তারপরে পার্টির থেকে আদেশ হলো যে আমাদেরই মধ্যে কাউকে মেয়েটিকে বিয়ে করতে হবে। আমি ছিলাম প্রচন্ড রেডি, তাই আমার উপরেই আদেশ হলো মেয়েটিকে বিয়ে করে। আরে বাহ, এই তো দারুণ ব্যাপার। তারপর কি হলো? প্রথম আমি নিজেকে চিনতে পারবো, জানতে পারবো একটা অসহায় অন্তঃসত্ত্বা মেয়ে
যাকে আমি কোনোদিন দেখিনি, জানি না করছি, তাকে শুধু আদর্শের খাতিরে বিয়ে করতে হবে। পালালাম, বুঝলি, সোজা আসলাম। তারপরে তো আর পার্টিও করলাম না, বিয়েও করি। ও মানে আপনি এসক্যাপিস্ট? সে তুই যা খুশি বল। আর শোন না, শোন না, শোন না, তোর সাথে একটা মানে জরুরি আমার বলছি যে শুনলাম তোরা নাকি একটা আইডোনেশন ব্যাংক খুলেছে। আমরা আইডোনেশন ব্যাংক খুলি, তবে আমরাই বলা কয়েকজন ছেলে ওই আইডোনেশন ব্যাংকের সাথে জড়িত। কেমন বলতো? না আসলে না, আমি না একটা একটা উইল করেছি, বুঝলি? উইল? হ্যাঁ। কিসের উইল? আমার আরে দূর বাবা, টাকা পয়সা আমার কাছে কি আছে যে তার জন্য উইল করি? তাহলে কিসের? আমার এই শরীরটা, উইলটা? হ্যাঁ মানে আমার চোখ, হাড়, কিডনি, এমনকি আমার শরীরের কঙ্কালটা। আশ্চর্য, হঠাৎ কেন কেন? দেখ আমি যে কোনো দিন মারা যাই। হ্যাঁ, তাই জন্য এই উইলটা করে রাখছি, যাতে তবে এখন কাউকে কিছু জানানোর দরকার নেই, বুঝলি? সকালবেলা আপনি কি যাতা হচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি 2-3 মাসের মধ্যে মারাই যাবেন কেন, আর উইলিকে বাড়াতে গেলেন কেন? দেখ আমার তো তুই ভুলে গেছিস। সে ঠিক আছে, আমি মরে গেলে আমার জন্য গান করার কোনো কেউ নেই। এই দেহটা একটা নেওয়ারিস লাশ হয়ে, তাই ভাবলাম বেঁচে থাকতে তো কিছু করতে পারলাম না, অন্তত মরে গিয়ে একটা কিছু করে দেয়। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাবো। আপনি যে 2-3 মাসের ভিতরে মারা যাবেন এটাই আপনাকে কে বলবে? ডাক্তার বলেছে, দেখছিস না আজ কতদিন ধরে অভ্যেস যাচ্ছে। ডাক্তার আপনাকে বললো আপনি 2-3 মাসের ভিতরে মারা যাবেন? হ্যাঁ। কি সুন্দর স্বাস্থ্য আপনার, একটা হাঁচি পর্যন্ত কোনোদিন যাবে, আর ডাক্তার বললো 2-3 মাসের ভিতরে মারা যাবেন। ভেবেছিলাম এখন কাউকে কিছু বলবো না, বাড়াবাড়ি হলে সবাই তো জানতে পারবে, কিন্তু তোকে জানি আমার নিজের এক্সিকিউটর করেছি, তোকে তো জানাতেই হবে, তোকে তো জানাতেই হবে। এই ব্যাপারটা আমার ক্যান্সার হয়েছে। তবে চল চল, তার জন্য অত চিন্তা করার কোনো ব্যাপার নেই, কোনো অত ভাববার কিছু কারণ নেই। জায়গাটা একটা এমনই রোগ, যে রোগের মৃত্যু নিশ্চিত, তাই আমি আগে থাকতে এই উইলটা করে রাখলাম। তারা তোকে হ্যাঁ দেখ দেখ, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, এই রোগটার জন্য আমি খুব বেশি বাড়াবাড়ি রকমের কোনো চিকিৎসা করব। তার মানে আপনি আগে চিকিৎসাই করাবেন না না, চিকিৎসা করাবো, তাতে কোনো লাভ হয় না, অনেক টাকা খরচ হয়, বুঝলি তো? আমি ওই ডাক্তারের কাছে যাওয়া, হাসপাতালে ভর্তি হওয়া, নানান টেস্ট করা, এইগুলো আমার একেবারে অসহ্য। তাছাড়া আমার তো কেউ নেই যে এই ব্যাপারটা নিয়ে খুব একটা হইচই করবে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এবার অথচ আজকের আপনার এই অবস্থা, আপনার এখন পাশে থাকা দরকার ছিল। আর মানুষ তো এই জন্য বিয়ে করে। চাইলে কি আমিও বিয়েটা করতে পারতাম না? কেন করেন? সেদিনে সেই অসহায় অন্তঃসত্ত্বা মেয়েটাকে ফেলে পাঠিয়েছিলাম, তারপর নিজের উপরে এমন একটা ঘেন্না হলো, নিজেকে এত বেশি ছোট মনে হলো যে ভাবলাম এই যে কাজটা আমি করলাম এর শাস্তি আমাকে পেতেই হবে। জানি না সেই অসহায় মেয়েটার কি অবস্থায় আছে, কিন্তু আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনে কোনোদিন আমি দাম্পত্য সুখ গ্রহণ করবো না। কথা শুনে দাদা, আজকে যদি কেউ থাকতো আমি একটা ভেবে দেখছি এরপর যখন বাড়াবাড়ি হবে তখন কি আপনাকে নিয়ে হাসপাতালে ছুটবে, কি আপনাকে নিয়ে দৌড়ানো করবে? তোরা তো আছিস। আরে বাবা, বেশি বাড়াবাড়ি হলে হাসপাতালে ভর্তি করে দিতে পারবি না? দাদা সেটা আলাদা কথা। জানেন দাদা, আজকে বুঝতে পারছি একটা মানুষের জীবনে মানুষের কতটা প্রয়োজন। তুই তোর মতো করে ভাবছি, আর আমি আমার মতো করে। দেখ, কেউ যদি আমার পেছনে এখন থাকতো তাহলে সত্যিই খুব খারাপ লাগতো, নেই ভাবছি হয়েছে। আর যদি থাকতো তাহলে কি আমি এই নিশ্চিন্তে মারা যেতে পারতাম?
আমার এই চোখ, হাত, কিডনি এগুলোকে আমি দান করে যেতে পারতাম, এমনকি আমার শরীরের এই কঙ্কালটা পর্যন্ত দান করে যেতে পারতাম, বল পারতাম। আপনি এত সঠিক কথা বলছেন কি করে? আরে বাবা, হই হই করে বলবো, সেই পরিবেশটা কোথায় রে? দেখ, এই সময় যাদের সংসার থাকে, যাদের ছেলে মেয়ে থাকে, তারা একটু উদ্বিগ্ন হয়, ভীত হয়, কিন্তু আমার তো কেউ নেই। তবে তবে ডাক্তার যখন প্রথমে বলেছিল তখন একটু ভয় পেয়েছিল। আবার যখন বললো যে বাড়ির কাউকে ডেকে আনতে, তখনই চটকাটা ভালো। বললাম, ডাক্তারবাবু, আমার দিনগুলো কেউ নেই, আপনি যা বলার আমাকে বলতে পারেন। মরবার জন্য আমার কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হবে না, আপনি যা বলার আমাকেই বলুন। তারা তোকে আমি উড়িটা দেখাচ্ছি, দাঁড়া, তুই এই কপের কাপড় এই দেখ, আমি কি ভাবছিস রে এত? তোকে দেখে তো আমার হাসি পাচ্ছে রে, কেন কামড়ে গেছিস? এত ঘাবড়াবার কিছুই নেই, আমার মতো দেখ, আমার মতো হাত, সব কিছু করতে পেরেছে। এইটা ধর, যখন আমার কিছু বাড়াবাড়ি হয়ে যাবে তখন সবাই জানাবে, তার আগে একদম নয়। না না, এই একটু গড়াচ্ছিলাম আর কি। এইসবের আমার কি দরকার ছিল মাসিমা? ভালো ভালো, আপনাদের খুব বিপদে পেলাম, তাই না? অসুখ করে, কিন্তু যে রোগের কোনো ওষুধ নেই তাকে আমার অসুখ করলে ছোট করা হয় না। কেন? মানুষজনের অসুখ বিসুখ হলে কি হয়, তাকে চোখ মুখ শুকিয়ে যায়, ওরা ঘুম মেরে বসে থাকে। এত বড় অসুখ নিয়েও কেমন নিশ্চিন্ত হয়ে আছো? আর এই যে তোমার মুখে এই হাসিতে এই আছে। আসলে কি জানেন মানিমা, এই রোগের কোনো ওষুধই নেই, তাকে আমি আমার অসুখ মানতেই ইচ্ছে করি। যে কারণে মুখ শুকনো করে থাকবো, সে ব্যাপারটাই তো আমার নেই। মানে মাসিমা, আমার তো দিনগুলো কেউ নেই, তাই কোনো দুশ্চিন্তা নিয়ে তো আমাকে চলে যেতে হচ্ছে না যে সেই কারণে মুখ শুকনো করে থাকবো। যা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তার পুরোটাই সঙ্গে করে নিয়ে চলে যাবো। পিছনে কিছু ফেলে যাওয়ার কষ্ট, বড় বেদনাদায়ক। বাবা বলো না, এই কথাগুলো শুনলে মুখের ভেতর থাকতে পারে পৌঁছে ওঠে। বাবা চাইলে তুমি একেবারে ঠিক হয়ে যাবে। কি ভালো কথাই না বলবে, আর যেটা ভালো কথা সেটা শুনতেই ভালো লাগে। এই দেখুন না কেমন বহাল কবির 3 মাস হয়ে গেল বেঁচে আছে, টিকেও আছে। আবার সে একই কথা বলছো? দেখ, তুমি ডাক্তার দেখাচ্ছ, হ্যাঁ দেখেন, ওষুধও খাচ্ছ,
না মাসিমা আর পাচ্ছি না এবার দেখি না আর খাবে না? না 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 আর ঠিক আচ্ছা, তাহলে তুমি তোমার একটু আরাম করো। হ্যাঁ হ্যাঁ আরাম করো। আমি যাই না, আবার অনেক কাজ আছে তো। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে তুমি আরাম করো। আবার আসবে যখন ও, দেখেছো? তোমাকে আমি একটা কথা বলতে এলাম, না বলেই চলে যাচ্ছি। বলুন ওই আজকে দুপুরবেলায় তোমাদের অফিসের সব লোকজন চলে যাওয়ার পরে একটি মেয়ে এসেছিল তোমার সঙ্গে দেখা করবার জন্য। হ্যাঁ আমাকে দিতে এসছে হ্যাঁ, ও তুমি তো তখন ঘুমিয়ে পড়েছিলে, তাই আর তোমাকে ডাকিনি। ওকে বলেছিলাম যে সন্ধ্যেবেলা আসবে। তা এখন সে কোথায় ওই নিচে ঘুরে ঘুরে বসিয়ে রেখে আসছি। তাহলে আবার আমাকে দেখার জন্য কি এলো তা আমি কি জানি বলো? জানো তো, মেয়েটিকে না দেখতে শুনতে বেশ। তাই হ্যাঁ, আর বয়সটিও অল্প। ওরে বাবা। তাহলে তো এবারে আমাকে মানতেই হচ্ছে যে আমার একটা কোনো রোগ হয়েছে বুঝলো তাহলে আমাকে দেখে কোনো মেয়ে কেন আসছে তোমার এই মাঠটা যাবে না, হ্যাঁ? মাথামাখি না বলো মেয়েটি। হ্যাঁ আমারও তো ওকে দেখার জন্য খুব কৌতূহল হচ্ছে আচ্ছা, 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 পাঠাচ্ছি, পাঠাচ্ছি। পাটি হ্যাঁ, হ্যাঁ, পাঠাচ্ছি। হ্যাঁ মাসিমা হ্যাঁ, বলো। আমিও ফিরেছি না, এখন তো ফেলে দিব না। ওদের আইডলের সঙ্গে আপনি বিক্রি করলো না সেটাও হতে পারে। ঠিক আছে আপনি এক কাজ করুন আমি আসলে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন হ্যাঁ, হ্যাঁ, পাঠিয়ে দেবো। আর শোনো, হ্যাঁ, বলুন। মেয়েটিকে আমি পাঠাচ্ছি ঠিকই, কিন্তু ওর সাথে বেশি গড়বড় করে নিজের শরীরটাকে খারাপ করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক মনে আছে থাকে তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পাঠাচ্ছি, পাঠিয়ে দিন, পাঠাচ্ছি পাঠিয়ে দিন। মেয়েটিকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন নমস্কার। আপনাদের বলছি ছিলাম না আপনি আমায় চিনবেন না, আমার নাম কল্পনা বসু। ওই যে আপনাকে যিনি ট্রিটমেন্ট করেন না, ডাক্তার দত্ত, উনি আমায় চেনেন। ও কিন্তু আমি তো ওনাকে বলেছি যে আমি কোনো রেপ নিয়ে নেবো না তাহলে উনি আপনাকে পাঠালেন কেন না না, উনি আমায় পাঠাননি, তাহলে আমি মানে নিজে থেকে এসেছি। আপনি এবার নিজে থেকে আমাকে ঠিক আছে আসুন 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 ভেতরে আসুন বসুন 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 ধন্যবাদ। এবার বলুন আপনি কি বলতে চান আসলে আমি গতকাল ওই ডাক্তার দত্তর ওখানে একজনের সাথে দেখা করে গেছিলাম। তো ওখানেই আমি আপনার কথা শুনলাম। শুনলাম যে আপনি নাকি খুব অসুস্থ। হ্যাঁ আমি তো অসুস্থ কিন্তু তার জন্য হঠাৎ আপনাকে আমার এই একটা বাসনা হলো কেন না না, আমি আপনাকে ঠিক দেখতে আসিনি। তাহলে তাহলে ভিডিও মানে আচ্ছা, আপনি তো সরকারি চাকরি করেন তাই না? হ্যাঁ করি কেন সরকারি চাকরি করাটা কি খারাপ আরে না না, সেটা না সেটা না। তাহলে কি চাকরি করাটাই খারাপ না, আমি সেটা একদমই বলছি না। তাহলে কি বলছেন কি বলছেন বলুন মানে আসলে কি জানেন তো, আমাদের পরিবারের অবস্থা না খুব খারাপ, মানে অবস্থা খারাপ, সংসার একদমই চলে না, মানে মানে আপনি সাহায্য চাইতে এসেছেন হ্যাঁ, না কোনো টাকা পয়সার সাহায্য লাগবে না। তাহলে তাহলে কি জন্য তাহলে মানে আচ্ছা, আপনি তো একা, মানে কি তো করেন? না করি না। কেন বলুন তো আচ্ছা আপনি কি রিপোর্টার রিপোর্টার কেন বলেন তো? না একটার পর একটা যেভাবে প্রশ্ন করে চলেছে তাতে কি মনে হচ্ছে জানেন তো যে মৃত্যুগত যাত্রী তার মরবার আগে কি রকমের ফিলিংস হয় সেটা জানবার একটা ইন্টারভিউ করতে না না না, ছি ছি ছি, আমি একদমই সে ব্যাপারে আসিনি। তাহলে কি করে সেটা বলুন বলছি বলছি বলুন। আমি শুনেছি হ্যাঁ। মানে ওই সরকারি অফিসে রিটায়ারমেন্টের পরে আমি ওই মেডিকেল
গুলিয়ে যাচ্ছে মানে তোমার মাথায় এই ধরনের সরি আপনি আপনি এই ব্যাপারটা আমাকে তুমি বলুন না, আমি আপনার থেকে অনেক ছোট। ঠিক আছে তারপর তারপর হচ্ছে, বুঝতে পারছি না। ও ঠিক আছে আপনি নয় পরে ভাবনা চিন্তা করে তারপরে আসতে পারেন। বলুন তাহলে তাড়াতাড়ি বলুন ব্যাপারটা কি বলতে চান। মানে আসলে না আমার একটা চাকরির খুব দরকার হচ্ছে। আমি গতকাল যখন ডাক্তার ওখানে শুনলাম যে আপনি সরকারি চাকরি করেন আর অথচ আপনি অবিবাহিত, আমার তখন মনে হলো যে ওই জায়গায় আমি তো চাকরিটা মানে অনায়াসে মানে পেয়ে যেতে পারি। কি করে পেয়ে যেতে পারেন? আমি তো ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিচ্ছি না যে আপনি আমার চাকরিটা পেয়ে যাবেন। আপনি ইচ্ছে করে কিন্তু আমি চাকরিটা পেয়ে যেতে না পারি। ইচ্ছে করলে কি করে পেতে পারে? আমি তো মেডিকেল গ্রাউন্ডে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টটা নিচ্ছি না। আর তাছাড়া আপনি তো আমার আপনজন বা স্বজনও কেউ নন যে এই চাকরিটা পেয়ে যাবেন। একটা উৎপট কল্পনা। শুনুন না, আমার কাছে না একটা প্রস্তাব আছে। কি আছে? প্রপোজাল প্রপোজাল? কি বলবো? মানে আপনি হ্যাঁ। আপনি মানে আমার মানে আপনি মানে বল, কোথায়? বল, কবে? আমি নিয়ে নেবো আপনার সাথে পাবে? কোথায় আছে সেরকম ওই ভেতরের দিকটায় আছে, কোণের দিকে পুজো একটা রাখা আছে। এদিকে হ্যাঁ, ওই পুজোটা পেলে? হ্যাঁ পেয়েছি। হয়েছে? আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা আপনি পরিষ্কার করে বলুন। হ্যাঁ বলুন। বলছি মানে আমি মানে একটু কষ্ট করে, হ্যাঁ মানে কষ্ট করে? সামান্য একটু কষ্ট করে সামান্য একটু কি কষ্ট? মানে আপনি আমি? মানে আমি মানে আপনি হ্যাঁ, আমি কি? মানে আমাকে, হ্যাঁ মানে আপনার মানে আপনার মানে আমার কি? আমার স্ত্রী! কি? Wife? আপনি একটু শান্ত হন, আমি পুরো ব্যাপারটা আপনাকে আমি বলছি পুরো ব্যাপারটা আপনাকে বলছি। তোমাদের জন্য একদিন ওই ম্যাজিস্ট্রেট অফিসে যাবো, ওখানে সামান্য কিছু টাকা খরচ করে সই করে দিলেই ব্যাস আমি আপনার আয় মতো স্থির হয়ে গেলাম। ওই দেখুন আপনার মৃত্যুর পর মানে আপনার মৃত্যুর পর সরকার তো ওই কম্পেনসেশন রাউন্ডে আমাকে এই চাকরিটা দিতে বাধ্য, তাই না বলুন? আরে আপনার যা রোগ হয়েছে তাতে তো আপনি বেশি দিন বাঁচবেন মানে বাঁচবেন না, সেগুলো দিন আমি অপেক্ষা করতে পারি। বলছি ব্যাপারটা কি খুব অসম্ভব হচ্ছে? আপনি পারবেন না এটুকু করতে? জানেন আপনি যদি এটুকু করে দেন না আমার একটা সারা জীবনে হিন্দে হয়ে যায়, সারা জীবনের একটা নিশ্চিন্তি। লোকে তো কত কিছু করে, কেউ মরে গিয়ে নিজে চোখ দান করে যায়, কেউ মরে গিয়ে নিজে কীর্তি দান করে যায়। আপনি না হয় আপনার চাকরি জানা দিয়ে বলুন না পারেন না? আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা ভেবে এই ধরনের একটা ভাবনা তোমার মাথায় এলো। এতে আশ্চর্য হওয়ার কি আছে বলুন তো? মানুষ তো তার অবস্থার
লড়াই করতে করতে লড়াইয়ের সব কায়দাগুলো শিখে যায়। তুমি কেন বুঝতে পারছো না? তুমি বোঝবার চেষ্টা করো, তোমার ডবল বয়স আমার। আমাকে বিয়ে করলে তোমার একটা চাহিদা মিটতে পারে ঠিকই, কিন্তু আরেকটা চাহিদা আরেকটা চাহিদা? আরে দূর, সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মানে? সে আপনার মৃত্যুর পর আমি ঠিক কি মানে আমার মৃত্যুর পরে তুমি আমার চাকরিটা নিয়ে আবার বিয়ে করবে? হ্যাঁ, কেন? বিধবারা বিয়ে করে না? করে কিনা বলুন? করে কিনা? বিধবারা বিয়ে করে তো? হ্যাঁ করে, বিধবারা বিয়ে না। ও, আপনি ভাবছেন আমি কোথায় বেশি লাভ করছি? কিন্তু নয়, আপনার কিন্তু লাভ আছে এতে। দেখুন, প্রথমত জীবনের শেষ সময় আপনি একজন সঙ্গী পাচ্ছেন, যেটা এ জীবনে কিন্তু আপনার পাওয়া হতো। সেবা শুশ্রূষা পাচ্ছেন, আর যেটা স্ত্রী ছাড়া কিন্তু কেউ দিতে পারবে না। সব থেকে বড় কথা হলো, পুরুষের কাছে যেটা পরম পাওয়া, সেই নারী পাচ্ছেন আপনি। আর এমন নারী যে অন্তরের মতো উষ্ণ, আর একই সঙ্গে বিকেলের মতো স্নিগ্ধ। ভেবে দেখুন একবার, আপনার লাভ কিছু কম নয়। লাভ লাভ কই? এ দারুণ কাজ, জীবনের ব্যবস্থা, নিজের জীবনের বিনিময়ে পরম পাওয়া, আর সেই পাওয়ার নাম নারী। লাভ বই লাভ করছি। কি ঠিক করলেন? হ্যাঁ, মানে আমি কি শুনেছেন তাহলে? এই নিয়ে দ্বিতীয়বার হ্যাঁ, দ্বিতীয়বার? মানে এর আগেও আপনাকে এই প্রস্তাব কেউ দিয়েছে? নারী সংক্রান্ত আবেদন এই নিয়ে আমার জীবনে দ্বিতীয়বার। ও, তার মানে এর আগেও আপনাকে দুটো মেয়ে তুমি যেটা ভাবছো আসলে আদৌ সেটা নয়। জীবনের শুরুতে এই তোমারই মতো এক তরুণী এসেছিল আমার। সে এসেছিল নিজেকে পাঠাতে, আমাকে নয়। আর আজ তুমিও এসেছো তোমাকে পাঠাতে, আমাকে নয়। তফাৎটা এই যে সেদিন আমার কাছে যৌবন ছিল, আমি অ্যাকসেপ্ট করি। আর আজ আজ না 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 না, এটা অসম্ভব, এটা হতে পারে না। মানে কিসের অসম্ভব? তুমি এটা বুঝতে পারছো না কেন? আমাকে বিয়ে করলে দাম্পত্য জীবনের কোনো সুখ তুমি পাবে না। সেটা হবে আমার কাছে চরম অপরাধ। সেই অপরাধের শাস্তি আমি তোমাকে দেব কি করে? তুমি আমার স্ত্রী হয়ে থাকবে একাকী, নিঃসঙ্গ। কি করে হয়? তাহলে তো আপনাকে ঠকানো হলো। আমি তো নিজে থেকে এসেছি, আপনাকে ঠকাতে তো আসিনি। ঠকাতে আসলে না, আমি চেয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু তা বলে কিছুই দেব না তা তো বলিনি। তুমি বলনি, আমি বলছি। এটা আমার একান্ত ব্যক্তিগত শাস্তি। আর সেই শাস্তি আমি তোমাকে দিতে পারবো না। অসম্ভব। মানে আপনি তুমি কেন উপরে এসছো? তোমাকে বললাম না নিচে ধরো। তুমি কেন উপরে এসছো? তোমাকে তুমি বললাম তুমি নিচে ধরো। আমি কি করবো? সবটাই কি আমার কাছে? আমি পারবো না, তুমি বিয়ে করে আমাকে চাও না। দাও, দাও।
দিয়ে চাপড় তুলে দিয়ে পুজো করছে। কতদিন আচ্ছা, কতদিন এই দিয়ে ভাত হয় এরকম টাকা ভাব চাই না তোর টাকা কে বললে সম্মান যায় না এই করবো চললাম শিক্ষা করবো চললাম বলছি আপনার কাছে 50টা টাকা হবে? 50টা টাকা হবে? এবার হয়তো এবার তুমি এটা দিয়ে ভাত কিনে খেতে চাও মাটি যাও হ্যাঁ যাচ্ছি কে করো সম্মান যায় ঠিক আছে দেখো আমার বাবা জানেন আজ কদিন ধরে না কেবল ভয় দেখাচ্ছে ভিক্ষে করবে বলছে। আচ্ছা আপনি বলুন তো ভদ্রলোকেরা কখনো ভিক্ষে করে? জানেন আজ 2 মাস আমার একটাও টিউশনি নেই, আমি সংসার একদম চালাতে না পেরে দয়া করুন আমাকে, আমি এই চাকরিটা আমার খুব দরকার, এটা আমার চাই আমার এটা না হলে চলবে না। এদের দয়া দিয়ে আমি এই বাড়িতে আছি তাই চাকরিটা হলো তাই চাকরিটা না হলে যে কি টেনশনে থাকতাম না কি গেল পার্টির ভোটটা কার হয়ে গেল আমার সে এই চল হ্যাঁ এবার চাকরি বাকরিটা তো হয়ে গেল এক কাজ কর একটা বিয়ে না কর তোর মায়েরও একটু সাহায্য হবে বল তোর জন্য একটা মেয়েকে দেখি হ্যাঁ আমাদের তো আমার খুব জ্ঞান দিচ্ছি যে সময় মতো বিয়ে করে নেওয়া দরকার এখন কি এই যে শুনুন আপনাকে যা বলতাম একদম ঠিক বলতেন ঠিক বলছি হ্যাঁ এখন আপনার একজন কাজের লোক দরকার পাচ্ছেন না আর সেটা আমি তো সেই কথাটাই বলছি, বলুন তো একজন কাজের লোক দরকার কি আপনার জন্য? না মানে হ্যাঁ এই কাজটা তো আমিও করতে পারি তাই না? আপনি হ্যাঁ কেন আমি পারবো না? না মানে হ্যাঁ ও আপনি মানে আমার বয়সটা নিয়ে বলছেন? আরে না সেটা তো কোনো ব্যাপারই না। তুমি এবার একটু থামবে অনেকক্ষণ ধরে বিরক্ত করেছো এবার তুমি এসো এই যে শুনুন আপনার পরিচয়টা কি বলুন তো ঠিক আছে আজ তাহলে আমি আসি। হ্যাঁ এসো আমি কিন্তু আবারও আসবো, আপনি আরেকবার একটু ভেবে দেখবেন কেমন? এতে যে শুধু আমার একার লাভই আছে তা কিন্তু নয়, আপনারও কিন্তু লাভ আছে। আপনার কোনো না কোনো দিন কাউকে না কাউকে লাগবে, আপনি শুধু সেই জায়গাটা কেন? আজ তাহলে আসি। দাদা হ্যাঁ কে ভদ্রমহিলা ক্যানভাসার নাকি ঠিক বলেছিস আরে ক্যানভাসার ও কেন এসেছিল জানিস কেন আমাদের জীবনে তো অনেক নোংরা জমে গেছে নোংরা হ্যাঁ তাই এসেছিল কল্পনা সাবান দিয়ে ধুয়ে একবারে সাফ করে দেওয়ার জন্য এই যে শুনুন আমার মাথায় কিচ্ছু ঢুকছে না তাই? আপনি আমাকে পরিষ্কার করে বলুন উনি কেন এসেছিলেন বলবো হ্যাঁ ঠিক আছে আর তোকে হ্যাঁ তোকে পুরো ব্যাপারটা আমি বলছি আপনি বলুন কে শোন মেয়েটির নাম হচ্ছে কল্পনা বসু কল্পনা বসু হ্যাঁ ও এসেছিল আমাদের একটা প্রস্তাব
দেখো তোমাকে আমার পিএফ গ্র্যাচুইটি নমিনি করে নিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টে ইদার বা সার্ভাইভার করে ব্যাংকে ডিক্লারেশন দিয়ে দিয়েছি। তুমি যে আমার লিগ্যাল ওয়াইফ সে ব্যাপারে আমার অফিসেও সব কিছু জানিয়ে দিয়েছি। এমনকি ঘুমের মধ্যে রাত্রে পুরো দিন আমি আমার সব শর্ত আমি দিয়েছি। ওটা শব্দ মানা নয়, ওটা আমাকে অপমান করা। আমি যে মেয়ে মানুষ সেটা পদে পদে অস্বীকার করা। এই মানুষটাকে কখন থেকে ডাকছি, আরে এই মেয়েটা চা দিয়ে দিয়েছি, বললাম তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি রে বাবা, বললাম তো আসছি। এদিকে এসো, শোনো। দেখো তুমি যেটাকে অপমান করা বলছো আদৌ কিন্তু সেটা তোমাকে অপমান করা নয়। আমি কিন্তু তোমার এই শর্তেই রাজি হয়েছিলাম। আমি যে মেয়ে মানুষ, আমার কাছ থেকে যে কিছু নেয়নি সেটা পদে পদে সবাইকে বোঝানোর একটা অজুহাত মাত্র। আশ্চর্য মানুষ তো যাচ্ছি। আরে এই মেয়েটা ঠান্ডা জল হয়ে গেল। আসছি রে বাবা। আমারে বাবা, সকালবেলা চিন্তা করতে পারবো না। হ্যাঁ, আর ও চোখ মুখ ধোবো তবে তো আসবো। হ্যাঁ, আরে বাবা, মেয়ে মানুষের অস্তিত্ব যাচাই করার এইটাই তো সহজ উপায়। একদম কি বলতে দাদা, আপনারা বাড়িতে যে একটা গিন্নি এসেছে এটা সবাইকে জানান দিতে হবে। বল দেখো আমার চাকরি ঠান্ডা হয়ে গেছে, কোথায় আমারে না না ঠিক আছে, একদম ঠিক আছে। ডাকবে? চাটা ভালো। হ্যাঁ, আপনার থেকে অনেক ভালো। আপনি বলুন আপনি কেমন আছেন? ভালো ভালো। তবে বুঝলি ডাক্তার বলেছে আমার নাকি ওজনটা বাড়ছে। আচ্ছা, ওজন বাড়াটা ভালো না খারাপ? আরে ওজন বাড়া মানে তো আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। কি হলো? না মানে কিছু লাগে না, কিছু না, মানে বলছিলাম কি আপনি মনে হয় যন্ত্রটা কি ডাক্তার কাছে নিয়ে আসুন।
কেন না আপনি ওর কাছে তো মাথা সব কথা বলে না, ও আপনার সাথে গেলে ও কি আর বলবে, আমাকে যা বলেছে কল্পনা তো তাই বুঝাই খারাপ লাগছে কল্পনা কেন বেচারি একা পড়ে গেছে, সারা জীবন মাথা পড়ে গেছে। আমি এই আমি এক কাজ করবো, তুমি বলো কল্পনাকে নিয়ে একটা সিনেমা দিতাম। আমি আমি কেন না মানে কল্পনাকে নিয়ে একটা যাবে অমিতা? হ্যাঁ ভালো তো, চলো না একটা সিনেমা দেখতে আসি। আমি না মানে সে ঠিক আছে কিন্তু মানে লেবাদার কি হবে? আরে বললাম না আমার শরীরটা ভালো নেই আজকে। কেন এই তো আপনি বললেন যে আপনার নাকি স্বাস্থ্যের উন্নতি হয়েছে, কিন্তু উদ্যমটা তো কমে যাচ্ছে। আর তাছাড়া বললাম না যে বিকেলে ডাক্তার আসবে দেখতে আসবে। কি হলো তুমি আমার হাসছো কেন? না না, একটা কবিতার লাইন মনে পড়ে গেল। অকৃতদারেরা কি করে রাত্রে? বসে বসে চাঁদ দেখে। তা অকৃতদার অবশ্যই। হ্যাঁ আজ তাহলে তুমি আমায় সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছ, হোটেলে খাওয়াচ্ছ, তার সব খরচ কিন্তু তোমার। আমি কিন্তু বিকেলের মধ্যে একদম রেডি হয়ে থাকি, ঠিক আছে? না মানে সে ঠিক আছে, তোমার এমনিতে একটা পার্টি পাওনা আছে। হ্যাঁ, সেটা আছে। সেটা আমি করতে পারি। করে বাবা চলো না চলো সবাই মিলে বাবা একটু না বাবা বলছি তো আমার শরীরটা ভালো নেই, আমি যেতে পারবো না। আর তাছাড়া শুনি না কি বলবো অকৃতদারেরা করে রাত্রে বসে বসে চাঁদ দেখে। লেবান্ত ব্যক্তি তুমি কিন্তু অকৃতদার নও, তবুও চাঁদ দেখার বেরাম নেই। হলো না, অমিয়তা হলো না। কি? সিনেমাটা বলো, তুমি একাই দেখে এসো। না 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 যা আমিও যা তোমার সঙ্গে আমিও যা। কি করে যাবে? আমার সাথে একা সিনেমা দেখে চাঁদ দেখে ফেরার মনে আছে যে? যা বাবা এখানে চাঁদের কোথা থেকে? কল্পনা তুমি ওকে একটু ব্যাপারটা ব্যাখ্যা করে বলো, ও খুব সোজা ছেলে, তোমার ওই বাঁকা কথা কিন্তু ও ধরতে পারবে না। তা ভাই রমেশ সোজা, দাদা তোমার সোজা রাখতে পারবে না। দাদাই ব্যাপারটা বুঝিয়ে বলুক ভাইকে। আমার বয়সটা কম হতে পারে, তাহলে আমার বুদ্ধিটা যে কম সেটা ভাবার কোনো মানে নেই। আমাকে আপনার অসহ্য লাগতেই পারে, তাই বলে ভাইকে জ্বালানি করে আমার সাথে একা সিনেমার পাঠানোর প্ল্যানটা আমি না করলেও পারতেন কিন্তু। সামান্য ব্যাপারটা নিয়ে কেন নিচ্ছ কল্পনা? বাবা রেগে গেল কেন? রাখবে না? আর 3 মাস হয়ে গেল এখন পর্যন্ত চাকরিটা পেল রাখবে না। তাছাড়া কি কারণ হতে পারে? আপনার তো খুব চাকরিটা হতে পারে, চাকরি করলে না মানুষ এই ধরনের ঘটনা ঘটাতেও পারে। আপনি বলুন সেটাই তো আমার সবথেকে বড়। যদি আমি সত্যি সত্যি সুস্থ হয়ে উঠি তাহলে কল্পনা কি? অনেক সময় তো এরকম হয় যে ডাক্তারদের ভুল ডায়াগনোসিসে মানুষ সুস্থ হয়ে উঠে। তাহলে কল্পনা কি হবে? কি আর হবে? একটি বিয়ে শাদী করে সংসার করবে। আরে দূর, আরে শুনুন না, কি বয়সের ডিফারেন্স তো না বাবা, সেটা হয় না। ওই ধরনের একটা চঞ্চল মেয়ের সঙ্গে না সংসার করা যায় না। কেন? তাছাড়া কথায় কথায় রেগে যায়। দেখলি না ডাক্তারের কথায় কেমন রেগে গেল। আর এছাড়া ওই আমি শর্ত ভাঙতে আমার পারবো না। শর্ত? হ্যাঁ। কিসের শর্ত? চাকরি দেওয়ার তো? হ্যাঁ, চাকরি দেওয়ার ব্যাপারটা তো আছেই। তাছাড়া থাকবো ওটা পরে আমি বুঝিয়ে বলবো। আয় না একটু তোর সঙ্গে কথা বলি। বল তোর সঙ্গে একটু কথাটা কাছে বসে কার সাথে কথাবার্তা বলবো। বলছি যে চাকরিটা কেমন লাগছে? দারুণ। হ্যাঁ দারুণ লাগছে। জানো না পার্মানেন্সি করছে, টেনশন থেকে যাচ্ছে না। দূর, চাকরি কখন হয়েছে পার্মানেন্ট হলো একটা তো চাকরি। তাহলে এবার একটা তোর জন্য এতে দেখি বিয়ে দিয়ে বয়সটা কত? এই 32।
এটা একদম ভাইটাল টাইম বিয়ে করার জন্য, বুঝলি? হ্যাঁ, বলো বলো, আপনি এসব কথা কিন্তু আরে বলো আবার তোর কেমন নিয়ে যে বাবা, এটা কিন্তু ভালো না। এই কি ওই কল্পনার মতো মেয়ে পত্র বাবা, আপনি কি বলছেন? সুশ্রী, বাবা। চঞ্চল, চটপটে, আমি বলে এই জন্যই তুই কল্পনাকে ভয় পাস আর ওর সাথে সিনেমা দেখতে এই জন্যই যাচ্ছি, তাই তো? আপনি জানেন না, আমি বেরোচ্ছি, আমি আসছি। তাহলে ওই কথাই রইলো। কি? আমি কিন্তু বিকেল 5টার মধ্যে একদম রেডি হয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর শোনো, টিকিটটা তাহলে আমি কেটে রাখবো। ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ, আমি এখন আসছি। হ্যাঁ। কি হলো? দাদা কি কিছু জ্ঞান দেবে অল্প বয়সী ভাইয়ের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার ব্যাপারে? কল্পনা, হ্যাঁ, বলুন। আমার কি? আমার পেটের অসহ্য যন্ত্রণা ও, পেটে যন্ত্রণা করছে। তা এখন তো যন্ত্রণা করবে। আমি যে অমিয়র সাথে সিনেমায় যাবো। সত্যি বলছি, আমার পেটে না অসহ্য যন্ত্রণা পেটে। যন্ত্রণা করবেই তো। আমি যে অমিয়র সাথে সিনেমায় যাবো। না না, ওঠো ওঠো, ঘুম থেকে খাচ্ছি। কি হলো? বলে, তুমি এবার ওঠো তো, ঘুম থেকে তো খাচ্ছ, হয়ে গেছে, তো আর কত খাবে? এবার যাও না। খুব ভালো হয়েছে, পেয়ে না তো ভাত আর নেই বলছি তো তোমাকে, ওঠো না। মানে ওই তোর ভাগের ভাতটাই দে। আরে বাবা, আমার দুপুরের ভাতটাই তো তোমাকে খেতে দিয়েছি। আমাকে তো এখন পেটে কিল মেরে থাকতে হবে। তোর এখন কত টাকা, একটা একটা গোটা মানুষকে কিলে ফেলেছি। বাবা, তোমাকে বলছি ওঠো, কখন সে চলে আসবে। উঠো না তাড়াতাড়ি। আরে বাবা, না তোর ভাত দে না। দেখো বাবা, তোমার ওই রাক্ষসের পেট না কেউ ভরাতে পারবে না, বুঝেছো? ওঠো তাড়াতাড়ি। বলছি সে যাবে। রাক্ষসে পেট, রাক্ষসে পেট, হ্যাঁ? আর তুই যে এখানে বসে বসে দুবেলাই মালাই করে খাচ্ছিস, আর রাক্ষসে পেট, হ্যাঁ? তুমি উঠবে কিনা বলো? তোমাকে বলছি কখন থেকে সে চলে আসবে, তুমি ওঠো। কথাই শুনছো না, খেয়ে যাচ্ছি। এত তাড়া দিচ্ছিস কেন বলতো, হ্যাঁ? দেখে মনে হচ্ছে তুই যেন বিয়ে করা বউ না, রক্ষিতা। বাবা, শোনো, ওঠো তুমি, ওঠো তুমি। ঘুম থেকে বলছো, উঠবে কিনা বলো তুমি? ওঠো, ওঠো। আরে এত কেন খাও কেন? এত যে ওঠো, 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 ওঠো। আর সোজা একদম যাও। যাও, 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 সোজা যাও, ঘরে একদম সোজা যাও তুমি। তোমাকে ঘরে যেতে বললাম না? তুমি এবার এখানে তাহলে খেলো না। তোমাকে রোজ আমি এখানে কড়ি ছুটি করে খাওয়াবো। কেন খাওয়াবি না? হ্যাঁ? আমি আমি আমার কোনো অধিকার নেই, হ্যাঁ? আমি এটা ভালো করে নিই। কিসের অধিকার তোমার আমার উপর? কতটুকু করেছো তুমি আমার জন্য? সব তো একাই খেয়ে শেষ করেছো।
তা কিছু করেনি তো এত বড় হলে কি করে? হ্যাঁ, হ্যাঁ, অনেক করেছো শুধু। আর শুধু অনেক। লেখাপড়া শিখেছি, নিজে ইচ্ছে শিখেছি, বুঝেছো? আপনি না, দিনের পর দিন আমরা পুরো ফ্যামিলি উপোস করে থেকেছি, আর তুমি রোজ রাতে পেট ভরে খেয়ে বাড়ি এসেছো। কোন ওই 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 খাবার কোথায় তো দিয়ে গেলি? হ্যাঁ, খাবার কোথায় তো দিয়ে গেলি? যে ওই দেখ ভগবান সব দেখছে উপর থেকে। হ্যাঁ, এক এক করে নরকে যাবি। আমার সঙ্গে বেইমানি করে কেউ রেহাই পায়নি। তুইও নরকে যাবি, তুইও যাবি। দেখো বাবা, তোমার সাথে না কেউ বেইমানি করেনি, বুঝেছো? বেইমানি করে কেউ মরেনি, করেছে না খেতে পেয়ে। তুমি মেরেছো তাদের সকলকে। তাই বাবা, একটা মানুষ যে এত খেতে পারে কেউ না দেখলে বিশ্বাস করবে না। তোমাকে যেতে বলছি তুমি। চলে যাও, চলে যাও। তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো। বলছি বাবা, সে চলে আসবে, একটা বিচ্ছিরি ব্যাপার হবে, উঠবো না ছাড়ো। কেন হবে? আপনি ওর শ্বশুর না? এই ওর উপর আমার কি কোনো কর্তব্য নেই? আমার কোনো অধিকার নেই? না নেই, তুমি যাবে কি না? তুমি যাও, তুমি যাও। ওঠো, যাও, তুমি যাও, যাও না বাবা। কি শুনবো বাবা? সাহায্যে আমি তোমার কোনো কথা শুনবো না। সারা জীবন মাকে জ্বালিয়েছো, এখন আমাকে দাও। হঠাৎ তো শোন, কি বলো? ওই ঘরে অনেকগুলো টাকা ভাড়া দিতে হয়। আজ থেকে আমি যদি রোজ রাতে তুমি রান্নাঘরের কাছে শুয়ে থাকি, তাহলে টাকা দিতে যাবে না? হ্যাঁ, সেই টাকা কি আমরা কত খাবো? তুমি ভাবলে তোমার এই প্ল্যানটা আমি করতে পারলাম না, তাই না? ভালো কথা বলতে তো ওই লোকটার ঘাড়ে এসে পড়া ইচ্ছে। আচ্ছা বাবা, তুমি কি কোনো দিন মারা যাবে না? বাবা, খাটের মরা ওর না তুমি। তুমি যাও, তুমি এখান থেকে বেরো। যাও, যাও, যাও না। খুব দরদ উঠেছে। একাই নিতে দিবি, কাউকে নিতে দিবি না। তুমি যাও না, এই সন্তান, এই ছেলে মেয়ে, প্লিজ বাবা, তুমি না হলে যেটাই এই সন্তান তুমি যাও না বাবা, প্লিজ আমার এসো না বলি। না না, আমি ঠিক আছি। তা তুমি এখন অফিস যাওনি? না, আমি গেছিলাম। তোমাকে সত্যি কথা বলবো। হ্যাঁ, বলবে কই? যাও, অফিসে বসে কাজ করছি, হঠাৎ তোমার মুখটা না আমার চোখের সামনে এসে উঠল। তোমাকে তোমাকে খুব দেখতে ইচ্ছে করলো। তাই তো আমি যদি হ্যাঁ, আগে তুমি জানতে যে আজ দুপুরে তোমার দাদা হসপিটালে চেক আপ করাতে যাবে, তাই চলে এসেছি। না না, তুমি বিশ্বাস করো, এসবে তুমি কিছু জানি না। বেশ, বিশ্বাস করলাম। এই দেখো, আচ্ছা দেখো, এবার এসো। তুমি তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, চলে যেতে বলছি। সত্যি চলে যেতে বলছো? সত্যি চলে যেতে বলছি, মন থেকে বলছো? মন থেকে বলছি। আমি আমি চলে যাচ্ছি। সত্যি চলে যাচ্ছি? হ্যাঁ, আচ্ছা অমিতা, একটা কথা সত্যি করে জবাব দেবে? বলো। যখন তুমি চলে যাচ্ছে তখন কার উপর তোমার রাগ হচ্ছিল? আমার উপর নাকি তোমার নিজের উপর? তার আগে
তার আগে তুমি আমার একটা কথা জবাব দেবে। তুমি তুমি ঠিক কি চাও? মানে মানে তুমি শুধু রেবাদার চাকরিটাই চাও, নাকি নাকি একটা সুন্দর সংসার চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কথার কোনো মাথাও নেই, কোনো মুন্ড আছে আছে, আজ তোমাকে বলতেই হবে যে তুমি ঠিক কি চাও। বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। কেন বলতেই হবে? তুমি আমার কে হও যে এরকম করে আমায় জোর করছো? কে দিয়েছে তোমাকে এই অধিকার? শুধু বলি তুমি? আমি হ্যাঁ তুমি। আমি দিয়েছি তোমার এই অধিকার? হ্যাঁ তুমি দিয়েছো আমাকে সেই অধিকার। অভিজ্ঞতা মনে রেখো, আমি একজন বিবাহিতা নারী। আমার স্বামী জীবিত, হতে পারে তিনি অসুস্থ, হতে পারে তিনি বেশি দিন বাঁচবেন না, হতে পারে তিনি আমায় ভালোবাসেন না, শুধুই স্নেহ করেন। তাও আমি ওনার আইনত স্ত্রী। ও মানে তার মানে তুমি জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছো? আমি খেলতে নামিনি, আমি ছিনিমিনি খেলছিলাম। তুমি ছিনিমিনি খেলছো না? না, তোমার আমাকে খেলুড়ে মনে হলো। অভিজ্ঞতা যে মেয়ে মৃত্যুর সঙ্গে কাজ ছড়া পেতেছে, আমি তোমার খেলুড়ে মনে হলো। বেশ, চলেছ, তোমাকে রাখবো না। কল্পনা তুমি আমাকে ভুল বুঝছো না। আমি তোমার ভালোর জন্য বলছি, জীবনটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা যায়। তোমার কি মনে হয় আমি সাত করে এখানে নেমেছি? কল্পনা তুমি যখন এসেছিলে তখন অবস্থা এক ছিল, এখন সময় পাল্টেছে। আচ্ছা তুমি ভেবে দেখেছো একবার যদি রেবাদা সুস্থ হয়ে ওঠে তখন তুমি কি করবে? আমি জানি না, আমি সত্যি জানি না। জানতেও চাও না? না, আমি জানতে চাই না। প্লিজ অভিজ্ঞতা, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। যাবো তো নিশ্চয়ই করবো, কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও তো ধৈর্যের সীমা আছে, আমারও তো মন বলে একটা জিনিস আছে। তো এইসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? আমি তো একজনের বিবাহিতা স্ত্রী। না, তুমি তার বিবাহিতা স্ত্রী নও। যদি তার স্ত্রী হতে তাহলে তাহলে আমি চলে যাচ্ছি। কল্পনা, আজ তোমাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করে গেছি। তুমি আর কোনো দিন আমাকে ডেকো না, কোনো প্রয়োজনেও ডেকো না, কোনো দিন ডেকো না, কোনো দিন ডেকো না। কারণ ভেবেছিলাম এই সংসারে তুমি আমার একমাত্র বন্ধু। সামনে যে ঝড় আসছে, সেই ঝড়ের দিন আমি কাউকে পাশে না পেলেও তোমাকে অন্তত ঠিক পাশে পাবো। কবিতা সংসারে ভালোবাসার দেবার লোকে কম নেই, দেবার লোকে তো কম হবে না। আমি তো তোমাকে সেই দেবারটা আমি ফেলেছিলাম, করেছিলাম। বেশ, তুমি আসতে পারো, আমি আর কোনোদিন তোমাকে ডাকবো না, কোনো প্রয়োজনে না। কল্পনা, তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে আঘাত দিতে চাইনি। আমি হয়তো তোমাকে আমার আর কিছুই করার নেই। কিছুই করার নেই। আমারও আর
করার নেই কল্পনা। ডাক্তার বলেছে আমি নাকি এইভাবে আরো 10 বছর বেঁচে কি যে হচ্ছে, একবার ভর করে যাচ্ছে, তো একবার জট করে যায়, তো একবার ভর করে যায়। যে হচ্ছে লিখতে জল ছাড়াবার চেষ্টা করে কোনো লাভ নেই কল্পনা। রাত্রে বরং আলোটা নিভিয়ে শুয়ে পড়ো। আমার যখন ইচ্ছে আমি তখন শোবো, এর মধ্যে কাউকে নাক গলাতে হবে না। নাক যখন আছে তখন গলাতে তো হবেই। রাত্রে বরং মাথাটা ঠান্ডা করে এনে এক ঘুম দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার মাথা ঠিকই ঠান্ডা আছে, যার মাথা গরম সে বরং ঘুমো। আর তোমার চিন্তায় আমার ঘুম উঠে গেছে। বাহ, আমার চিন্তা, যাক শুনেও ভালো লাগলো যে আপনি আমার জন্য চিন্তা করেন। করবো না, তোমার জন্য চিন্তা করবো না। আমার অবস্থাটা এখন কি রকম যেন, ওই যে একটা গান আছে শুনেছো? কাঁদে পইরা বগা কাঁদে, ঠিক সেই রকম। ওই যদি চিন্তাটা মরছে না কেন? এই মোক্ষম কথাটি বলে মরছি না কেন? দেখো, তোমার সঙ্গে আমি যে শর্তে রাজি হয়েছিলাম তার একটা শর্ত পুরোপুরি পালন করে, আর দ্বিতীয় শর্ত অর্থাৎ মৃত্যু, সেটা তো আমার হাতে নেই। আমি তো মহাভারতের যে নিজের মৃত্যু নিজেই চেয়ে নিতে পারি। মহাভারতের যুদ্ধে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য কৃষ্ণ শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল। আমি কিন্তু তোমার জন্য অতদিন অপেক্ষা করতে পারবো না। তাছাড়া আমার তো ইচ্ছা মৃত্যু চেয়ে নেওয়ারও ক্ষমতা নেই। আচ্ছা, এই বকবকারিটা একটু থামাবেন আপনার? তখন থেকে বক 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 করে মাথাটা ঘুরিয়ে দিল তো। আমি আবার আমাদের তো চাই, আমাদের তো চাই, কিন্তু কি করবো বলো? বুকের ভেতরে খিটকি করতেই থাকে। আচ্ছা, আমাদের বলো আমি যদি তাহলে তোমার কি হবে? তোমাকে না আমি এই ফাঁদে জড়াতে চাইনি। তোমাকে সত্যি বলছি, আমি কিন্তু এই ফাঁদে জড়াতে চাইনি। এদিকে এসো, একবার দেখতে এসো। আমাদের
রামহরি সরকারের রাস্তাটা একবার দেখবে এসো। কি ধরনের নির্ঝুম, নিস্তব্ধ, শুনশান রাস্তাটাকে দেখে আমার কি মনে হচ্ছে যেন অবৃতকারীরা কি করে রাস্তায় বসে বসে চাঁদ দেখে। হ্যাঁ, গায়ের চাদরটা তো জড়িয়ে বসতে হয়। রাত্রেবেলা জানলার সামনে দাঁড়িয়ে ঠান্ডা লাগাচ্ছে। জানেন যে শরীরটা ঠিক নেই, নিজেকে একটু সাবধানে রাখতে হবে, সেটা দেখার নাম নেই। কেন বেশি বেশি রাত করছো? দেখো, তোমার মতো তরুণীকে আমি নারী বলে ভাবতে পারি না। তোমাকে আমি বিয়ে করেছিলাম ঠিক কিছু পাবো বলে নয়, করুণা করবো বলে। অথচ বলো, আমি যদি আরো 10 বছর বেঁচে যাই, তাহলে তাহলে তোমার কি হবে? তোমার তো এভাবে আমার সঙ্গে জড়িয়ে থাকা চলে না। তোমার এভাবে সম্পূর্ণ ছুটে থাকা চলে না, কল্পনা। তাহলে আপনার মতে আমার কি করা উচিত? চাকরির আশা ত্যাগ করে এক্ষুনি তোমার পালিয়ে যাওয়া উচিত। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন অফ সার্ভাইভাল, গ্র্যাচুইটি, নমিনেশন, সেগুলো কি হবে? সে যাওয়ার একটা কিছু হবে, কিন্তু তোমার তো একটা ভবিষ্যৎ আছে। তুমি তো এখানে থাকলে বাঁচতে পারবে না, তার চেয়ে বরং পালিয়ে যাও। আপনি ভাবছেন আমি বোধহয় আপনার চাকরির কথা ভেবে মরে যাচ্ছি, তাই না? আমার বেঁচে থাকা, আমার ভবিষ্যৎ, আমি শুধু সেই সব নিয়েই ভাবছি। সেটাই তো স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু নয়। তোমার জায়গায় থাকলে আমিও সেটাই ভাবতাম। আপনি ভাবছেন আমি চলে গেলে কোথায় সব শেষ হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, কিন্তু তা কিন্তু নয়। মনে রাখবেন, 7টা মাস পার হয়ে গেছে। আপনি কিন্তু আর সেই আগের জায়গায় নেই। এখন আপনার সকাল হলেই চা জুটি দেওয়ার লোক চাই, বিছানা পরিষ্কার করবার জন্য, জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য লোক চাই, রান্না করা খাবার মুখের সামনে তুলে ধরার জন্য লোক চাই। আপনি এখন আর সেই দিনে ফিরতে পারছেন না। আমি একা বাধা পড়িনি, আপনি জানেন না যে আপনি কতটা বাধা পড়েছেন। বুঝতে পারছি, তুমি আমার উপরে মমতা বোধ করছো না, কিন্তু তুমি কি জানো এই মমতা বোধের কি মূল্য তোমাকে দিতে হতে পারে? আমি কারোর উপর মমতা বোধ করছি না। নিশ্চয় করছো, 100 বার করছো। আর সেটাতে তুমি আমার জন্য করছো, তাও ধরা পড়ে গেছে। তার চেয়ে বরং আমাকে ঘৃণা করলে, অসহ্য মনে করলে, তবেই তুমি বাঁচতে পারবে, নতুবা নয়। তা বেশ তো, আপনি মরে গিয়ে আমায় বাঁচাচ্ছেন না কেন? চুক্তি তো সেটাই ছিল। সত্যির কথা নয়, আসলে সত্যি কথাটা বললে তুমি বড় কষ্ট পাবে। দয়া করে আমার কষ্ট পাওয়ার ব্যাপারটা আপনার মাথা থেকে সরা। কেননা সেটাই আমার সব থেকে অসহ্য লাগছে। জানো আমার এখন মাঝে মাঝে বাঁচতে ইচ্ছে করে। আমার বাঁচতে ইচ্ছে করে, কিন্তু আমি জানি আমার বেঁচে থাকাটা উচিত নয়। চুক্তি খেলাপ হবে বলে? আসলে বেঁচে থেকে কি লাভ করতে পারো? আপনি তোমাকে সেটা বোঝানো যাবে না। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কল্পনা অন্যের
কিন্তু নিজের কাছে হার, সেটা যে বড় কষ্টকর। সেভাবে তো কোনো মানুষ বাঁচতে পারে না। তাই তাই আপনি আমাকে নারী বলে ভাবতে পারেন না, শুধু স্নেহ করেন। হয়তো তাই। শেষ পর্যন্ত জেনে নিয়ে যাওয়াটা বড় কষ্টকর। এক অদ্ভুত লড়াই। এ লড়াইয়ের কোনো প্রতিপক্ষ নেই, নিজের সঙ্গে নিজের লড়াই, একা লড়াই। বাহ, চমৎকার! একটা মনের মতন আচা তৈরি করে আপনি সেটাতে বসবাস করছেন, আর সেটাকে লড়াই মনে করে, প্রতিপক্ষ মনে করে দিব্যি আছে। চমৎকার, চমৎকার আদর্শ। আদর্শ? হ্যাঁ, আদর্শই তো, নৈতিক আদর্শ। ভয় নেই আপনার, আপনি জিতে যাবেন। আমি আপনার চেকার পথে বাধা হব না। আপনি জিতে যাবেন, আপনি জিতে যাবেন। এ তো আমার হার। জীবনের শুরুতে রাজনৈতিক আদর্শ ধরেছিলাম, পালিয়ে গিয়েছিলাম, হেরে গিয়েছিলাম তোমারই মতো এক তরুণীর কাছে। সে এসেছিল নিজেকে বাঁচাতে। সেদিন আমার কাছে ছিল একটা লম্বা ভবিষ্যৎ, আর আজ তোমার কাছে পড়ে রয়েছে আরো একটা লম্বা ভবিষ্যৎ। কল্পনা, আমি যে তোমার বাবার মতো ফিরে যেতে পারি না। কল্পনা, তোমার বাবার মতো ফিরে যেতে পারি না। আমায় তুমি মেরে ফেলো, আমায় মেরে ফেলো, তুমি আমায় মেরে ফেলো।
বুঝেছো? রেবন্তকে নিয়ে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, ওকে আমার কিছু বলার নেই। কিন্তু তোমার জন্য আমার সংসার নষ্ট হবে, আর আমার ছেলেটা আত্মঘাতী হবে। না না না, এটা আমি মেনে নেবো না, কিছুতেই না। ও এই ব্যাপার। তা আপনার ছেলে যদি কচি খোকা হয় তার জন্য কি আমি দায়ী? দায়ী নও, তুমি দায়ী নও। দিনের পর দিন ওকে নিয়ে তুমি সিনেমায় গেছো, ভিক্টোরিয়ায় বেড়াতে গেছো, তারপর নিজের নানান দুঃখের কাহিনী যা করে ওকে বলেছো। আর তুমি বলছো দায়ী নও? তুমি দায়ী, সব কিছুর জন্য তুমি দায়ী। কে বলেছে আপনাকে যে আমি ওকে নিয়ে সিনেমায় গেছি, ওর কাছে কাঁদুনি গেছি? আপনার ছেলে যদি নিজের মনে মনে কিছু একটাকে সত্যি বলে ভেবে নেয় তার জন্য কি আমার দায় না? রাখো রাখো, সত্যি বলা দেখিও না, হ্যাঁ সত্যি বলা দেখিও না। ওসব সত্যি বলে না আমার অনেক দেখা আছে। তোমাদের মতো মেয়েকে আমি হারে হারে চিনি। যে মেয়ে চাকরির লোভে, টাকা পয়সার লোভে একটা ক্যান্সারের রোগীকে বিয়ে করতে পারে, সে মেয়ে যে কেমন মেয়ে তার বুঝতে বাকি থাকে না। বেশ করেছি, বেশ করেছি। আমি চাকরির লোভে একটা ক্যান্সার পেশেন্টকে বিয়ে করেছি, বেশ করেছি, বেশ করেছি। আমি টাকার লোভে একটা বুড়োকে বিয়ে করেছি, বেশ করেছি। তাতে কার কি তাতে? ওকে যদি মনে হচ্ছে চান না নিজের ছেলেকে কি আঁচলে বেঁধে রাখুন, ঝড়টা একবার গিয়ে ছেলেকে জিজ্ঞেস করে আসুন সে কেন আমাকে অসহায় মনে করে আমার সুযোগ দিতে এসেছিল। চুপ করো, চেঁচিও না। লজ্জা শরম থাকলে না অসুস্থ স্বামীকে কেউ ঘরে ফেলে রেখে জোয়ান ছেলের সাথে বাইরে ঘুরে বেড়ায় না। আমার অত সাদাসিধে ছেলেটা আজ 3 মাস হয়ে গেল, ঠিকমতো নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, সবে চাকরি পেয়েছে, হ্যাঁ এখনো পাকা হয়নি, আর যখন তখন অফিস থেকে বাড়ি চলে আসছে। এই শোনো শোনো, ওর সাথে তোমার রাত্রে এত কিসের কিছু হ্যাঁ কিসের? না 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 না, তোমাকে আমি আর রাখবো না, কিছুতেই রাখবো না। দেখো কল্পনা, তোমাকে আমি সোজা কথা বলে দিচ্ছি, যত তাড়াতাড়ি পারো তুমি আমার ঘর ছেড়ে দাও। রাখবো না, তোমাকে আমি কিছুতেই রাখবো না, কিছুতেই না। যা বললাম মনে থেকে গেল, যত তাড়াতাড়ি পারো আমার ঘর ছেড়ে দাও। তুমি সাংঘাতিক মেয়ে, রাখবো না, কিছুতেই রাখবো না। ভাই বলছি একটা কথা বলেই চলে যাবে। খারাপ বলা কি কথা বলছিস না কেন রে? আচ্ছা দাদা আমি ঘরে আসছি। টাকা দেয় মানে আচ্ছা আচ্ছা 150 টাকাই খাবারের দাম বাড়িয়ে দিয়েছে, বুঝলি? এই কিছু বল না। আচ্ছা 200 টাকা তুমি ম্যানেজ করো, 200 টাকা ম্যানেজ করো। বাবা, আমি তোমাকে 200 না, পুরো 500 টাকাই দেব। আমার একটা কাজ করে দিতে পারে? 500 টাকা দিলে যা বলবি সব করে দেবো। আমার জন্য পটাশিয়াম সায়ানাইড এনে দিতে পারবে তুমি? ওটা কি খুব ভালো লাগে রে? হ্যাঁ, খুব ভালো। যদি ছোটবেলায় খাইয়ে দিতে না, আজ আর দরকার পড়তো না। কি করবো তোদের এই রকম পাপ তোদের দুটো খেতেও দিতে পারেনি।
কি খাবার? আচ্ছা, আমি নিয়ে দিবি, দে টাকা। চিন্তা করিস না, আমি যাবো আর আসবো। হ্যাঁ, আমি যাবো আর আসবো। এই অমি একটু উপরে আসবে, একটা খুব দরকার ছিল। তাড়াতাড়ি বলো, অফিসে যাবো, 9টা বেজে গেছে, তোর বাস পাবো। আরে যাবেন তো অফিসে, বসো না। বলছি আজ না হয় আমার জন্য অফিস নাই বলো। সে তুমি বললে না অফিসে গেলাম, কিন্তু কি ব্যাপার হঠাৎ সপ্তমেলায় নাম ধরে চিৎকার কেন তোমার লজ্জা করছিল বুঝি? জানো না, লাজ লজ্জা ভয় ঠিক থাকতে নয়। ডাক্তার কি দরকার সেটা বলো। আরে সেটাই তো বলছি। কি জানো তো, আমি না অনেক ভেবে দেখি আমি একটা বিরাট বড় ভুল করছি। জানো, দেখো যে লোকটা আমাকে ভালোই বাসে, শুধু স্নেহ করে, আর তার জন্য কি আমি হেরিয়ে পড়ছি? যে আমাকে ভালোবাসে, যে আমাকে সারা জীবন সুখী রাখার পারে, আমি তার কথাই কিনা ভাবছি না বলো। আজ হঠাৎ বাসাটা পাল্টে গেল কেন? বাসাটা পাল্টে গেছে? না না, এতদিন আমি না চালটা বুঝতে পারি। আমাকে বলো, আমি এখানে বসে আছি। জানো, তুমি জানো, আমি না সত্যি না, আমি তোমায় ছেড়ে বাঁচবো না। আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি তোমায় ছেড়ে বাঁচতে পারবো না। তুমি তুমি সত্যি বলছো? কি বলছি? তুমি বিশ্বাস করো? আমি তো ভাবতেই পারছি না। তুমি সত্যি বলছো? আচ্ছা তুমি বলো, এতদিন এত মতো কাজ ছিল না? সেটাই তো। বাবা, তুমি রেবাদার চাকরিটা হ্যাঁ, আমি আছি তো। সেটাই তো। আমি তো একটা ভালো চাকরি করি। আর সেটাই তো, দেখো, তুমি চাকরি করলে আমার চাকরির আর কি দরকার বলো? হ্যাঁ। আমার দায়িত্ব তো তুমি নিতে পারো। বাবা, আরে শুধু তোমার দায়িত্ব কেন, তোমার সমস্ত পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো। আমার বাবা, বাবা, তার মানে হ্যাঁ ঠিক আছে, আমি বাবার দায়িত্ব নেব। ব্যাগ থেকে সেখানে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। কি আমরা দুজন না সংসার পাবো, আচ্ছা আচ্ছা, তাই না? তোমার বাবা মা? এইটা আমার বাবাকে নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। আমার বাবা যে টাকা পেনশন পায় না, হ্যাঁ। এ আমার মা বাবার সুন্দর চলে আরে যাবে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কি? কিন্তু আমি ভাবছি রেবাদা রেবাদা? আরে দূর রেবাদা, এই তো আজ আমার গেছে হসপিটালে। যা শরীরের অবস্থা আছে না, আজ আর হসপিটাল থেকে ছাড়া পাচ্ছে না। আর তারপর বাঁচলো না, বললো তবে আমার হ্যাঁ সেই সেটা ঠিক বলেছো। এইটা আমাদের জীবন ছেড়ে দিল। জানো, হ্যাঁ তোমাকে না হ্যাঁ, একটা বেশ ভালো আমার কথা কি কথা গো? বলো না, তুমি তুমি আমাকে বলবে না? বলো না, বলো না। কথা যে বলতে না আমাকে বলেছে, বলবে না, বলো না। কি করে পর্যন্ত কোন বলো কথা না, বলো না। কোন কথাটা বলো, বলো। মানে ওটা হচ্ছে মানে সেই হ্যাঁ এই তুমি জানলে কি করবে ব্যাপার? আমি? হ্যাঁ আমি জানি, আমি জানি। তুমি জানো? হ্যাঁ, ওর কাছে আছে সেটা না? হ্যাঁ তুমি এটা নিয়ে আসবে? তুমি দেখো নিয়ে এসো না। তুমি দেখবে দেখো, দেখো, যাও নিয়ে এসো না। দেখবে না দেখো, এক্ষুনি। তুমি আমি এক্ষুনি নিয়ে আসছি। এক্ষুনি নিয়ে এসো। কি হলো? এই জানো একটা না ও মাছ পাচ্ছি কি? বাবা না এত বোকা যে মরার পরে নিজের শরীরটা পর্যন্ত এবার- লোককে দান করেছে।
শেষ পৌঁছায়। বোকা 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 রেবন্ত মিত্তি হত বোকা হত বোকা গাছের নাকি তোমার পেছনে কোনো বন্ধন ছিল না বলে তুমি উড়ে পড়ে গেছিলে। তুমি ভাবতে মানুষের মধ্যে কষ্ট হয় শুধু তার পেছনে যারা চলে থাকে তাদের কথা ভেবে। তাই তোমার দেহটার উপর তোমার কোনো মায়া ছিল না। তাই তুমি একটা একটা করে খুলে দিয়ে গেছো তোমার চোখ, তোমার কিডনি, তোমার হাত, এমনকি তোমার কঙ্কালটা পর্যন্ত। কিন্তু কিন্তু হেমন্ত মিত্তি, এই তো আমি আছি, তোমার জীবিত স্ত্রী, তোমার সহধর্মিণী। এর উপর কি তোমার কোনো মায়ার হাত ধরে নেই? শুধুই কি স্নেহের সম্পর্ক? আজ হসপিটালের বিছানায় শুয়ে এই মুহূর্তে তোমার কি আমার কথা একবারও মনে পড়ছে না? হেমন্ত মিত্তি, জবাব দাও, বলো। আমি জানি আমি তোমাকে একদিনও হসপিটালে দেখতে যেতে পারিনি, কেননা আমি শর্ত মেয়েকে তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসার তো কথা ছিল না, শুধু তো একটা চাকরি পাওয়ার কথা ছিল। আমি তোমাকে দেখতে যেতে পারিনি। আমি তোমায় দেখতে যেতে পারিনি। আমি যে ভালোবেসেছিলাম তোমায়। ওরা যাচ্ছে। হ্যালো, কে? অমিয়বাবু? কে? নেই? রেবন্ত মিত্তি মারা গেছে? না না অমিয়বাবু, হসপিটালে বা মেডিকেল কলেজে খবর দেওয়ার কোনো দরকার নেই। আপনি ওনাকে এখানে নিয়ে আসুন, কেননা যে রেবন্ত মিত্তির এই উইল বানিয়েছিলেন তার আপনজন স্বজন বলতে কেউ ছিল না। কিন্তু আজ যে রেবন্ত মিত্তির মারা গেলেন তার আপনজন স্বজন বলতে তার পেছনে পড়ে আছে তার একমাত্র বিধবা কল্পনা মিত্তি। আপনি ওনাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি কাউকে নেব না। আমি স্বার্থপরের মতন ওনাকে আগলে রেখে দেবো নিজের কাছে। তার চাকরি, তার প্রমিনেন্ট
দুর্ভাগ্য বিষ্ণু। আমি জীবিত মানুষটাকে দেখেছি, একবার মৃত মানুষটাকে দেখতে চাই, দেখতে চাই। জীবিত মানুষটার মুখে লেগে থাকা জীবনের প্রতি ব্যঙ্গ কতটা নিষ্ঠুর হয়ে আমার মতন একটা লোভী এইভাবে চালিয়ে যেতে পারবে, ভাসিয়ে যেতে পারবে। হ্যাঁ, এখানে নিয়ে আসবে।